শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। আর অনুষ্ঠান শুরু করার আগে এই সবেমাত্র 21শে ফেব্রুয়ারি গেল, কাজেই সকলকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার শুভেচ্ছা জানাই। আর আপনারা হয়তো জানেন এই গতকালই আমাদের পশ্চিমবাংলার বিশিষ্ট সাহিত্যিক শঙ্কর, উনি গত হয়েছেন। হ্যাঁ, সেটাও আর উনি যেহেতু আমি তো হাওড়ার ছেলে, কাজেই ওনার বাড়িও দেখেছি। মানে এখন উনি হয়তো ওখানে থাকেন না, কিন্তু আমি বলছি হাওড়ার। এবং উনি হাওড়া নিয়ে সর্বদাই খুব গর্বিত ছিলেন, বারবারই উনি সেই কথা হুম বলেছেন। হুম তো যাই হোক, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একজন নক্ষত্র পতন হলো বলতে একদম পারি। একদম। বিশেষ করে ওই বইতে যাওয়ার আগে বলি, আহ, কাউকে যদি কিছু বলতে হয়, সবচেয়ে আগে ওই চৌরঙ্গি সিনেমা যেটা হয়েছিল সত্যজিৎ রায়, উনি অফিসে থাকাকালীন ওনার কাছে গিয়ে চেক জমা দিয়ে সেই ওনাকে বুক করেছিলেন বেসিক্যালি, সেই গল্পগুলো মনে পড়ে। এই যাই হোক, এই আর কি। শুরু করব। আজকের গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল। হুম এই এই গল্পটা নিয়ে তো অনুষ্ঠানটা শুরু করা বা আপনার আলোচনা। একটা ইন্টারাপ্ট করছি, আমার হুম, কিন্তু খুব ফেভারিট হচ্ছে ওনার বইয়ের মধ্যে কত অজানারে। আচ্ছা, সেটা তো বটেই। উনি বোধহয় আরো বেশি নামটা করলেন ওইটা দিয়েই। হ্যাঁ, বোধ ঠিক হয়। ঠিক 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 হুম, ঠিক। সেটা ঠিকই বলছেন। তো এখন এই কঙ্কাল বইটা, গল্পটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আমি তার আগে একটু বলতে চাই, এটা আমার, কি বলবো, আহ এক ধরনের ব্যর্থতা বলবো না, কিন্তু আমি বলবো যে আমি আগে বুঝিনি যে কঙ্কাল গল্পটা শুধু যে আহ মানে সিনেমা, মানে বিভিন্ন রকমের বাংলা চলচ্চিত্র হয়েছে বা বাংলা এপিসোডস হয়েছে তাই নয়। এটা একটা ভালো রকমের বাংলা সিলেবাসে থাকে এবং পড়ানো হয়, এটা এতটা আমি জানতাম না। এবং আহ, সবচেয়ে বড় কথা কি, আমি, এটাও আমারই ব্যর্থতা, আমি যখন প্রথম বাংলা কঙ্কালটা পড়ি তখন মানে বুঝিনি যে এর মধ্যে এত এত কিছু মানে আলোচনা করার বিষয় আছে। এখন বয়স বেড়েছে, সেটা বুঝতে পারি। তবে আপনাদের কাছে প্রথম একটা প্রশ্ন রাখি, সেটা দিয়ে শুরু করি, যদি আইস ব্রেকিংও বলেন। সেটা হচ্ছে যে কঙ্কাল আপনি তিন রকম ভাবে, রবীন্দ্রনাথের কঙ্কালকে আপনি তিন রকম ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে রবীন্দ্রনাথের কঙ্কাল যে অরিজিনাল যে লেখাটা, যেটা আমরা ওই ওখানে পাঠিয়েছি, মানে আমাদের গ্রুপে। আর একটা হচ্ছে অডিও বুক, সেখানে যিনি পড়েছেন। আর একটা হচ্ছে যদি আপনারা ওই কঙ্কালের উপরে যে 22টা এপিসোডের যে সিরিজটা, সেটা যদি দেখে থাকেন। এখন আপনাদের, আমি জানি না, অন্তত আমরা যে পাঠিয়েছি শুধুমাত্র পিডিএফটা আর বইটা, কোনটা আপনার ভালো লাগলো? আর আপনাদের কি অভিমত এই ব্যাপারে? আমার যথেষ্ট বক্তব্য আছে, কিন্তু সেই ব্যাপারে যাওয়ার আগে বলি, আপনারা কি শুনেছেন এবং পড়েছেন? যদি দুটোই করে আমি থাকেন। শুধু পড়েছি। আমি শুধু শুধু পড়েছেন? পড়েছি। হ্যাঁ কেউ শুনেছেন? আমার কেউ এটা পড়াও শুনেছেন? গল্প, অনেকবার পড়েছি, আবার আচ্ছা পড়লাম। আচ্ছা, হ্যাঁ, কেউ আমিও শুনেছেন? শুধু পড়েছি। হ্যাঁ, আচ্ছা আমি আমিও শুধু পড়েছি। শুনেছি। আমরাও আমি শুধু শুনেছেন? পড়েছি। শুনেছি, পড়েছি। আচ্ছা, এইবারে হ্যাঁ, আর আমিও কেউ? শুনেছি আর পড়েছি দুটোই। অতীশ আচ্ছা আচ্ছা বাবুর আচ্ছা, মানে আওয়াজটা আমি খুব কম শুনতে পাচ্ছি। তাই এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু একটু যেন মানে লো আর কি। অন্যদেরটা যেরকম জোরে শুনছি, ও, ঠিক ঠিক শুনছি, একটু যেন মনে হচ্ছে হেডফোনে কান করছি পেতে বলে? শুনতে হচ্ছে, এরকম ব্যাপার। ও, তাহলে এটা আমি ডিসকানেক্ট করবো এর থেকে। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়ান, তাহলে আমি হোল্ড করি। আ- আচ্ছা, আমাদের কিন্তু অসুবিধা হচ্ছিল না। না, হ্যাঁ, আমাদেরও না, অবশ্যই। আমরা মানে পরিষ্কারই শুনছিলাম। না, আমি যেরম গলা, এই যে পিয়া ফোন এইখান হুম, থেকে শুনতে পাচ্ছি, বা হুম। ওই বলডি বাঙালি লেখা ওটা থেকে শুনতে আচ্ছা, পাচ্ছি, আমার না কিন্তু এখান থেকেই করতে হবে, নালে হবে না। আচ্ছা, এক সেকেন্ড। আমি অবশ্য ফোনে জয়েন করিনি, ল্যাপটপে করেছি। ল্যাপটপে কিন্তু আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। হুম হ্যাঁ, তোমারটা আমি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। কিন্তু ওটা একটু যেন আমার মনে হচ্ছে একটু কান পেতে শুনতে হচ্ছে, মানে আমি বাড়িয়ে দিলাম ফুল ভলিউম আমার ল্যাপটপে এখন, তবুও। হুম ও,
আপনার ল্যাপটপে ইয়ারফোন দিয়ে শোনার কোনো চান্স আছে? আমি ইয়ারফোন পছন্দ করি ও না খুব আচ্ছা একটা। আচ্ছা 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 আমার একটু ভার্টিগো আছে তো, আমার একটু কষ্ট আচ্ছা আচ্ছা হয়। অসুবিধা হয়, হ্যাঁ হ্যাঁ। না, আমি সবারটাই ঠিক ঠিক শুনছি, শুধু অতীশেরটা একটু মানে মনে হচ্ছে যেন মানে জোর করে শুনছি, মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে হুম হুম, বুঝতে পারছি। জোর করে শুনছি। আপনারটা যেমন একটু স্পষ্ট বা হ্যাঁ, ওরটা খুব স্পষ্ট, কিন্তু ওই রকম নয়, একটু অসুবিধে হচ্ছে। শুনতে বুঝতে পাচ্ছি, পেরেছি। সব প্রতিটি শব্দই শুনতে পেয়েছি, কিন্তু মানে একটু লো ভয়েসে লো আর কি। ভলিউম, হ্যাঁ, স্ট্রেন করতে হচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যেন একটু স্ট্রেন করে। সন্দীপদা নেই আজকে, সন্দীপদার নম্বর দেখছি তো। হ্যাঁ, না না, আমি আছি, আমরা আছি, কিন্তু আমি আসলে ইন্ডিয়া থেকে আসার পরে না দুজনেই খুব মানে কারেক্ট এজে নেই, হেলথ প্রবলেম আর কি, যাই জন্য আমি অতীশই আজকে কম্পেয়ার ইয়ে করছি আর কি, আচ্ছা কন্ট্যাক্ট ঠিক করছি, আছে, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, তো শরীর কি, শরীর খারাপ ডাউন নাকি? হ্যাঁ, কাইন্ড অফ, ইয়া। ঠিক আছে। আর যা দেশ স্নো থেকে শুরু ফেরার পরে হয়েছে ভীষণ ভাবছি। হাক্লান্ত হয়ে যায় লোকজন। হ্যাঁ বাবা, আর পারা যায় না। আচ্ছা, আমি একটু আহ, ইন্টারাপ্ট করছি, একটু অতীশকে অ্যাডমিট করতে হবে। ঠিক আছে। অতীশ, তোমাকে শোনা যাচ্ছে না। এখন আমরা কেউই শুনতে পাচ্ছি না ওনাকে। আছেন কেউ নেই? নেই। হ্যাঁ, ও উঠেছে, কিন্তু somehow sound, অতীশ তোমাকে শোনা যাচ্ছে না কিন্তু। নেইও এখন। হ্যাঁ, এবার অ্যাকসেপ্ট করো দিদি। আহ, এবার এবার শোনা দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার আচ্ছা, পরিষ্কার, একদম আমি পরিষ্কার। যেহেতু একটু সময় নষ্ট হয়ে গেল, আমি একটু একটু মানে একদম খুব তাড়াতাড়ি বলি। সেটা হচ্ছে যে কঙ্কাল গল্পটা যারা পড়েছেন এবং শুনেছেন দুটোই, তাদের একটা বলি যে কোনো আলাদা উপলব্ধি হয়েছে কি না। বিশেষ করে দিদিভাই বলছিলেন যে তুমি দুটোই তুমি শুনেছো এবং পড়েছো, কিছু উপলব্ধি হলো বলার মতো? প্রথমে যখন অডিও বুকটা শুনেছি, আমার প্রথমে ভাবলাম কি হলো স্টোরিটা, লাইক একটু কনফিউজডই হয়ে গেছিলাম। আমি ভাবলাম একটা জাস্ট ভূত গল্প করে চলে গেল। দেন আচ্ছা। আই লাইক আই হ্যাভ টু রিড দ্য পিডিএফ। হুম। দেন আই রেড ইট এন্ড গট দ্য ডেপথ অফ ইট। আচ্ছা আমার মনে হয়েছিল যে সামথিং ইজ ল্যাকিং ইন দ্যাট অডিও বুক, আচ্ছা, আমি যেটা which বলতে is গেছিলাম সেটা হচ্ছে যে আমি যখন শুনছি তখন আমি পড়ছি অ্যাট দ্য সেম টাইম। আমি দেখলাম যে উনি প্রথমেই বলেছেন ওটাকে অনুদিত করেছেন এবং অনুদিত করে গল্পটাকে একটা অনেকটা সারসংক্ষেপ মতো করে চলতি ভাষায় বলেছেন। এখানেই হচ্ছে যেটা প্রশ্ন বা আমার মন্তব্য ছিল, সেটা হচ্ছে যে আজকাল এই একটা ধারা বেরিয়েছে যে রবীন্দ্রনাথের গল্প বা উপন্যাস বা ইভেন রবীন্দ্রনাথ কেন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সবকিছুই তাকে চলতি ভাষায় করে বার করা হচ্ছে। তাতে আমার মনে হয়েছে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে বাংলা ভাষার যে মূল রসটা তার লেখার মধ্য দিয়ে সেটা পাওয়া যাচ্ছে না, এক নম্বর। আর আমরা বাংলা ভাষা শিখছি না, আমরা মানে শব্দ ভান্ডার শিখছি না এগুলো। তো যাই হোক, সেইটাই আমার প্রথম মনে হয়েছিল যে এইটা আমার কাছে কঙ্কালটা যারা পড়েছেন তারাই বোধহয় সত্যিকারের রসটা আহরণ করতে পারবেন। এটাই আমার প্রথম বক্তব্য ছিল। যাই হোক, আমি ওইটাই বলেই শুরু করতে চেয়েছিলাম, অনেকটা সময় নষ্ট হয়ে গেল এই সমস্ত ব্যাপারে। তো ওভারঅল বলুন, আপনাদের কারোর কিছু বলার থাকলে সেটা বলুন, তারপরে আমি আমার বক্তব্যে আসবো বা কোশ্চেন থাকলে আসবো। কেমন আমি বলুন? উৎপল। গল্পটা ওভারঅল খুব সুইট, কিন্তু মানে যে কঙ্কাল হয়েছে তার জন্য খুব মায়া হয়। ডাক্তারটা মরলো, মরলো কি মরলো না? জানা গেল না। হ্যাঁ, সেটাই। হুম, 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 হুম। না, আর কারোর কিছু বলার আছে? হ্যাঁ, আমি উৎপল। আমার একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, অন্যান্য আপনার অন্য কথা শুনতে ব্যাপারে ভালো লাগবে। হ্যাঁ। অন্য ব্যাপারে একটা প্রশ্ন ছিল। আমি হুম কয়েকটা লাইন পড়ছি, তাহলে হুম প্রশ্নটা করতে সুবিধা হবে। হুম 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 হুম।
অল্পদিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয়। হুম হুম অনভ্যাসবশত ঘুম হইতেছে না। এপাশ ওপাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল। হুম হুম এমন সময় ঘরের কোণে যে তেলের সেজ বাতিটা জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট 5 ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারেই নিভিয়া গেল। ইতিপূর্বে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে, তাই তাই এই আলো নেবা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল। মনে হইল এই যে রাত্রির 2 প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলাইয়া গেল। আমি হুম এইটুকুই বললাম। হুম 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 আমার প্রশ্নটা হচ্ছে এইখানে এই বড় বড় ঘন্টাগুলো প্রায় সবকটা বাজিয়ে গেল, তার মানে তো প্রায় রাত্রির 12টা বলতে চেয়েছেন। হ্যাঁ একদম হুম, হুম। মধ্যরাত্রি। এবং তার কিছুক্ষণের মধ্যেই 2 প্রহর, এই 2 প্রহরটা অ্যাকচুয়ালি কোন সময় এবং কিভাবে 2 প্রহরে পৌঁছলাম? 2 প্রহর ঘন্টাটা উনি ভেবে ভেবে কাটিয়ে ফেলেছেন। না উনি প্রথম কথা 2 প্রহর মানে 2 দুই ঘন্টা প্রহর নয়। মানে কিন্তু দুই 2টো প্রহর মানে বাজে 2 নয়। ঘন্টা নয়, হ্যাঁ 2 ঘন্টা ও এক হ্যাঁ, প্রহর। তা অবশ্য। হ্যাঁ। এক প্রহরটা ভুলে গেছি, এক প্রহর মানে কত ঘন্টা? হ্যাঁ এক দেখে প্রহর নিচ্ছি। মানে 3 ঘন্টা, এটা আমি 3 ঘন্টা, 3 3 ঘন্টা। আর 12 ঘন্টা। প্রহর মানে একদিন। হ্যাঁ তার মানে তো 6টা বাজার কথা দুই প্রহর। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আমি অর্পিতা একটা কথা বলবো, দিস কুড বি, এই 2 প্রহর কথাটা হয়তো জাস্ট বেসিক্যালি জাস্ট লেখা, তার না কাছে মনে হয়েছে না সো মাচ না টাইম হ্যাজ রবীন্দ্রনাথ সে স্পেন্ট। কথা করবেন না। বড় বড় রাইটাররা প্রতিটি শব্দ, বিশেষ করে ছোট গল্পের একটি হুম অতিরিক্ত এবং ভুল হবে না। হুম আমি হুম মানে বুঝতে পারছি না, না মেলাতে পারছি ঢং না। ঢং আচ্ছা করে এইখানে আমার 11টাও একটা বাজতে বক্তব্য পারে, আছে। 10টাও বাজতে পারে, না আচ্ছা ঢং ঢং এই করে 10টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে। আচ্ছা এইখানে একটা কথা আছে, এটা কি হতে পারে যে আমরা যখন এটা একদম অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমরা অনেক সময় কিন্তু মানে দীর্ঘ গভীর ঘুমে কোনো স্বপ্ন দেখি না। আমরা কিন্তু যখন ভোরের দিক হয়, আস্তে আস্তে ঘুম পাতলা হয়, তখন স্বপ্ন দেখি। তো সেইভাবে যদি ধরি যে এটা আসলে লেখক স্বপ্ন দেখছেন বা যিনি বলছেন সেটা স্বপ্ন দেখছেন, সেভাবে ধরলে কিছুটা মেলে যে মানে ভোরের না দিকে আস্তে কিন্তু আস্তে। অনেকটা গল্প পড়ার পরে এমন সময় প্রথম কাক ডাকিল, লাস্ট লাইনটা, তা হ্যাঁ প্রথম তাও কাক তো ডাকে বটে, 4টের তাও তো সময়, বটে। 6টায় নয়। হ্যাঁ, হ্যাঁ, হুম আমার একটা জিনিস মনে হয়েছিল পুরোটা পড়ার পরে, যে উনি শুয়ে শুয়ে ভালো একটা গল্প ভেবে ফেললেন, সকালে উঠে লিখে ফেলবেন। না ম্যাজিক রিয়েলিজম হতে পারে, সবসময় যে স্বপ্ন দিয়ে ব্যাখ্যা করে তা তো করে না। আমার মনে হয়েছে এটা ম্যাজিক রিয়েলিজমের গল্প, যে কঙ্কালটা তো অনেক দিনই ছিল, হঠাৎ যেন মনে হয়েছে ভূতের গল্প হতে পারে। কিন্তু ঢং ঢং করে ঘন্টা 10টাতেও বাজতে পারে, 9টাতেও বাজতে পারে, এখন তো টাইম এটা বলেনি, তাই জন্য তারপর 2 প্রহর যদি আপনি মানে 3 আমরা 12টাই ধরে নিচ্ছি, প্রায় সবই না বাজিয়া 12টা গেল। ধরলে 12টা 12টা না ধরলে না যদি ধরি, তাহলে মানে রাত 1টাও হতে পারে। যদি না 10টা একটাই হলে ধরি, ঢং ঢং হবে না। একটা হলে তো ঢং ঢং হবে না, না, একটা রাত ঘন্টা। 10টা যদি বাজে, হ্যাঁ তাহলে তারপরে 3 ঘন্টা মানে বা 6 ঘন্টা এরকম। আসলে তখনকার দিনে তো মানে অন্ধকার হয়ে যেত, এরকম তো ইলেকট্রিকের বাতি নয়, মানে আর জায়গাটা তো ওরকম উনি দেখাচ্ছেন যে হয়তো 9টার সময়ও হতে পারে, 9টার পরে 6টা, তখন হয়তো রাত 3টে হলো হয়তো, সেরকমও হতে পারে, টাইমটা ওইভাবে ভাবা যেতে পারে আর কি, যে কারণ 2 প্রহর মানে 6 ঘন্টা, এক প্রহর হুম মানে 3 দুপুর ঘন্টা। 6 ঘন্টা তাহলে হলো, হ্যাঁ। তা 9টা থেকে ধরুন 15টা, তার মানে 3টে রাত হলে মিলে যাচ্ছে সবটা, গল্পও শেষ হলো, ভোরের কাক ডাকলো 1 ঘন্টা পর, খানিকটা মিলছে আর কি। মানে হুম। মেলাতে গেলে তো উৎপলবাবুর কি কোনো মনে হলো এখান থেকে কিছু আলাদা কিছু উত্তর পাওয়া গেল? না আমি 2 প্রহরটা কি সময় হুম সেটাই হুম ঠিক করতে পারছিলাম না, ফলে আমার হুম প্রবলেম হুম। হচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা। আর কারোর কিছু বক্তব্য আছে এখানে? আমার একটা প্রশ্ন আছে যে হুম বলুন। এই গল্পটা আহ বিধবা বিবাহ আইন পাশ হবার অনেক দিনের পরের গল্প, হুম তো তারপরেও রবীন্দ্রনাথকে এরম একটা গল্প লিখতে হলো কেন, যে যাতে বিধবা বিবাহ নিয়ে লোকে ভাবে। সেটা হতে পারে, কারণ মানে সত্যি কথা বলতে কি আম, আজকের দিনেও বিধবা বিয়ে করলে হ্যাঁ, ফিসফিস হয়, হয় না? সেটাই বলছি যে মানে একটা নিয়ম করে আইন করে একটা সমাজের
পরিবর্তন করার পরে সমাজের একজন একদম তৃণমূল স্তরে সেইটা পৌঁছানোটাও তো অনেক সময় সাপেক্ষ, তারপরেও রেসিডুয়াল থেকে যায়, সেটাও হতে পারে, মানে সেরকম একটা না কারণও শুধু হতে পারে। তৃণমূল নয়, তৃণমূল হুম স্তরে অনেক কিছু হয় হুম অ্যাকচুয়ালি। গরিব মানুষদের ঘরে ধরুন, গরিব মানুষ আমি হুম বলাটা ভুল হচ্ছে, হুম সমাজের যারা হুম ধরুন যারা আর কি কর্মী স্থানীয় বলছি, হুম হুম মানে লোয়ার লোয়ার ল্যাডার যেটা আমরা হুম বলি হুম আর কি, তারা কিন্তু এরকম মানে এরকম বিধবা বিয়ে হয় নিয়ে এগুলো কিন্তু অতটা করে না। যত ঝামেলা তো আমাদের এই মধ্য মধ্যবিত্ত মধ্য আর মধ্যবিত্ত, শিক্ষিত। তো ঠিক ঠিক। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ওখানেই ব্যঙ্গ রেখেছেন, লোকটা একটা ডাক্তার ছিল, হুম মানে হুম হুম তার মানে কিন্তু বিয়ে করলো লোভে, তার মানে হুম, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললো, ঠিক ঠিক তখন ঠিক। দেখালো যে খুব আদর্শবান, কিন্তু হুম বিয়ে হুম করলো লোভে আর কি। না কিন্তু সেই তখন জন্য, হুম, হুম, সেই জন্যই সেই সময় ওর মধ্যে ওই নারীর শরীরের প্রতি দৃষ্টিভঙ্গি, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা ওই সমস্তগুলো অ্যাবসলিউটলি এখানে অবশ্যই ফুটে অ্যাবসলিউটলি উঠেছে। হুম 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 তবে মানে আমি, বলুন, সরি। আচ্ছা, রূপের আর কি দাম আর কি, মানে ওই বলছে যে আমার বুকটা তো ওই কঙ্কালে রেখেছিলাম, মানে হুম হুম শুধু ওই মনটা ভেতরে ছিল আর কি, সেটা খুঁজতে এসেছে, সেই ওইখানে একটা মনটা লাইন ছিল আমার কাছে, গল্পটার আমার কাছে হ্যাঁ মানে ওই যে খোলা বলছে নেই। যে এরকম কেন তুমি বলছে কঙ্কালটা যখন বলছে, দাঁড়ান এক সেকেন্ড বের করছি। হুম হুম উম, বলছে যে এখানে তো শেষের দিকের গল্পটা যখন প্রথম দিকে একদম যে আমার কঙ্কালটা গেল কোথায় নাকি, তখন বলছে যে উম সে কঙ্কালে এখন তোমার আবশ্যক, অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি আমার বুকের হাড় যে তাহার মধ্যেই ছিল, আমার 26 বৎসরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হুম হইয়াছিল, হুম 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 একবার দেখিতে ইচ্ছে করে না। হুম। আমার ওখানে আরেকটা লাইনও খুব, আমি সকলের নেবো, আমি হয়তো বেশি পার্টিসিপেট করে ফেলছি, কিন্তু না না বলুন। একটা লাইন আছে যেখানে বলছে যে, আমি এক্সাক্ট মনে নেই কিন্তু লেখা আছে যে এত কোমল কোমল শরীর নিয়েও অস্থিবিদ্যা শেখা যায়, তাহা ওই ডাক্তার বুঝিতে পারিল। এই লাইনটার মধ্যে আচ্ছা আমি আমার পড়ছি ওই একটা জায়গাটা। জায়গায় আছে, আপনি দেখবেন ওই লাইনটার আমার বেশ মনে হয়েছে যে তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ, মানে দুটো হুম দিকে হতে হুম পারে, হুম 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 ইঙ্গিতপূর্ণ মানে আমি পড়ছি হুম ওই হুম জায়গাটা। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব, সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল, তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে, তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না। আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন। হুম হুম তাহার হুম অর্থ এই, পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? হ্যাঁ, এই জায়গাটা ও আমার অত্যন্ত ভালো যাকে আপনাদের কাছ থেকে কিছু মতামত নেই এই অংশটা নিয়ে। করুণা হয় মেয়েটার জন্য, হুম হুম কত কিছু চেয়েছিল, আর মানে কোনোখানেই যে ভালোবাসাটা চেয়েছিল সেটা একেবারেই পায়নি। শ্বশুর হুম হুম বাড়ির থেকে বিষকন্যা বলে পাঠিয়ে দিল। এখানে এসে কেউ একটু ওকে নোটিস করুক, কেউ একটু মানে ওকে একটু মানে ওর দিকে একটু একটু কেউ একটু তাকাক ওর দিকে, এইটুকুও পেলো না, মানে বিশেষভাবে একটু কেউ তাকাক ওর দিকে, হুম হুম সেই জিনিসটাই পেলো না। দাদা মানে যেন এই সংসারের জন্যই না, তাই সংসারের এক এক্সট্রিমে গিয়ে জায়গা নিয়েছিল। মানে দাদার বউ থাকলেও বোধহয় ওর এই দশাটা হতো না। হুম হুম জানি না, হুম হয়তো অন্যরকম হতো, দাদার বউকেও বিষ দিত হয়তো, ওর সেই, কেন আছে আমার কেন নেই। হুম হুম আর তবে কোনো, ভালোবাসাটা তো একতরফাই ছিল মনে হয়, ডাক্তারের দিক থেকে কিছু ওখানে লেখা ছিল না যে ওর ওপর
হ্যাঁ কোনো হ্যাঁ প্রেম ভালোবাসা ছিল কিনা। না না ছিল, বলেছিল না যে হ্যাঁ যে কনক চাপা, তার মানে পুরো শরীরটাকেই বোধহয় ওর রূপেই মত্ত ছিল ডাক্তার, মনটার কথা কোথাও লেখেননি। না মনটার কথা নয়, সেটা আমারও মনে হয়েছে। পরের হ্যাঁ পরের দিকে তো লিখেও ছিল যে না না, যে ডাক্তার ওর দিকে ঠিক তাকাতে পারলো না, ডাক্তার ওর দিকে না সে তো বিয়ে করতে যাচ্ছে, কোন লজ্জায় আর তাকাবে। না। এক- সেটা কেন হবে যদি ডাক্তারের কোনো ওর দিকে কোনো মানে দৃষ্টি সেরকম হ্যাঁ না কথা থেকে থাকে? দিয়েছিল, না কথা দিয়েছিল, সেই জন্যে প্রকৃত ভালোবাসা থাকলে কি আর পয়সার লোভে চলে যায় বিয়ে করতে? একটা মোহ ছিল, হতে পারে, ভালোবাসা ছিল না, মোহ ভালোবাসা ছিল। ছিল না, ওর প্রতি কারোরই ভালোবাসা ছিল না, 2 মাসের বরেরও ছিল না, তাহলে বরকে এত ভয় পাবে কেন? সে হ্যাঁ, তো বরকে বটে। তো প্রচন্ড ভয় ডাক্তারের পেত। হ্যাঁ, ডাক্তারের ভার্সন কিন্তু ডাক্তারের থেকে আমরা পাইনি, পুরোটাই ওর মুখ থেকে পেয়েছি, তাই না? হ্যাঁ, একতরফা বলতে পারো। হ্যাঁ, হুম। যেটা অনিন্দিতা বলতে চাইছে আমার হুম মনে হুম হয়। হুম 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 হুম। আমি একটা দেখলাম, এটা নিয়ে পিএইচডি থিসিসও হয়েছে। হ্যাঁ, তো সেরকম একটা জায়গা থেকে একটু অংশ পড়ছি, যে বলছে যে ফ্রয়েডীয় তত্ত্ব অনুসারে দুটো আছে, ইরোস এবং থানাটোস। হুম, মানে ইরোস মানে হচ্ছে, আমি পড়ছি দেখে দেখে, ইরোস মানে হচ্ছে ইরোস মানে হচ্ছে জীবন প্রবৃত্তি, মানুষের যেটা থাকে। আর একটা প্রবৃত্তি থাকে থানাটোস, মানে মৃত্যু প্রবৃত্তি। এবং ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী ইরোস এবং থানাটোস একেবারে পরস্পর জড়িত। এবং এই গল্পটাতে বিশেষ করে প্রেম, আকাঙ্ক্ষা, ঈর্ষা এবং মৃত্যু, এগুলোকে একে একে সংযুক্ত করা হয়েছে এবং ধীরে ধীরে গল্পটা ধ্বংসের দিকে এগিয়ে গেছে। নারীর দমিত প্রেম সামাজিক বিধিনিষেধের কারণে বিকৃত রূপ ধারণ করে, এবং তার আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় তখন তা আস্তে আস্তে ধ্বংসাত্মক বা মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই মৃত্যু কেবল সমাপ্তি নয়, একটা অবদমিত আকাঙ্ক্ষার প্রত্যাবর্তন। কঙ্কাল হয়ে নারীর কণ্ঠস্বর ফিরে আসা, এটা হলো আসলে একটা রিপ্রেশনের রিটার্ন, যা মনসমীক্ষণমূলক বিশ্লেষণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো এই অংশটা ভাবলাম আপনাদের পড়ে শোনাই। এভাবে তো আমি ভাবিনি। আমি এটা আমাদের জানারও কথা নয়, কারণ আমরা কেউই সাইকোলজি পড়িনি, হ্যাঁ, মানে ফ্রয়েড টয়েড আমরা জানি না, বা হুম হুম এটা ফিরে আসাটা মানে যে। মনস্তত্ত্বমূলক আলোচনা করেছে, সে তো হুম হুম ন্যাচারালি অন্য তবে লেভেলের একটা হবে, জিনিস কিন্তু কিন্তু আমার স্ট্রাইক করেছে যে ওর নিশ্চয়ই মনে, মানে ওর একটা ছিলই যে ও পাবে না কাউকেই, কারণ তাহলে ও একটু একটু করে কেন জেনে নিচ্ছিল যে কি খেলে মৃত্যু হয়? সেটা তো ও আগেই জেনে নিয়েছিল। হ্যাঁ, জেনে নিয়েছিল এক্স্যাক্টলি। হ্যাঁ, হুম। হুম 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 না আসলে আমার মনে হয় যে সমাজের সামাজিকভাবে নাও হ্যাঁ, হতে পারে, আমার আমার কথাটা হয়তো নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছিল, কারণ শরদিন্দুরও একটা বিখ্যাত গল্প আছে বিষকন্যা বলে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো অন্য। না, অন্য হলেও আমার হ্যাঁ, যেটা, আমি চেষ্টা করছি হ্যাঁ, কিভাবে আমার মনে ভাবনাটা সেটা এসছে। সাংঘাতিক গল্পটা। ওকে তো বলেছিল যে বিষকন্যা, কিন্তু একটা লোকের মৃত্যুর জন্য কেউ আরেকজন দায়ী হয় না, এটা না, একেবারেই তা তো কুসংস্কার, এবং ঠিকই। সবসময় চেষ্টা করে বউয়ের ঘাড়ে চাপিয়ে দিতে। আজকালকার দিনে ওর ওর হাতে বৈধব্য যোগ ছিল, এইসব কথা তো হামেশাই আজকালকার দিনে এই 2026-এও শুনতে পাই। এখন যদি কেউ 80 বছর বয়সে বিধবা হয় তাহলেও তার বৈধব্য যোগ তা ছিল। নাও হতে পারে, ধরুন কারোর বিয়ের পরে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল, তো সেটা কি সে কি ওই খুন করেছে? সে তো সেই। করেনি, কিন্তু শুনতে হয়, শুনতে শুনতে হয়ই আর কি। হ্যাঁ, শুনতে হয়। হুম। তো এবার ওর তাই ওই এমন, আর সে যুগটা ভাবুন, ওকে বিষকন্যা বলতে 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 ওকে এমন বলেছে, একবারের জন্য ও হয়তো ভাবছে যে গোয়েবেলস থিওরি আর কি, যে আমি কি সত্যি বিষকন্যা, তাহলে আমি যদি কারোর সামনে আসি সেরাম যদি হয়, আমি বিষ খেয়ে মরে যাবো, বাবা আমি ক্ষতি করব না কারুর। এইটা একটা, ওই যে শরদিন্দুর কথাটা কেন টানলাম, শরদিন্দুর লাস্ট লাইনটা আছে যে ও যদি বিষকন্যাই হইতো তাহলে নিজে মরিল কেন। তো ওই আসল ওইটাই হুম। আর কি, যে ওকে বিষকন্যা বলে ওকে চাপিয়ে দিচ্ছে ভাবনাটা, কিন্তু ওই ভাবনাটা ওর মনটাকে, কুসংস্কার, আমরা দেখুন না, আমরা এখনো একটা শালিক দেখলে আবার খুঁজি আর একটা শালিক, কুসংস্কার মানুষের মধ্যে কিভাবে ঢুকে যায়, সেই। তো এভাবে মানে একদম ঢুকে যায়। তো ও ভাবতো যে বিষকন্যা যদি কিছু সেরকম হয়,
আমি বিষ খেয়ে নিজে মরবো, কাউকে বিষ দেব না আর কি। এই এই কিন্তু জিনিসটাই দিল তো, আমার আমার মনে হয়েছে আর কি, যে কিন্তু ও ও তো কাউকে দিল তো বিষ, দিল হ্যাঁ তো দিল। ডাক্তারটাকে বিষ। আচ্ছা কিন্তু এটাও হতে পারে, যেটা আমি জানি না, এটাও হতে পারে ওই যে মনে আছে আমরা যখন অমৃত কুম্ভের সন্ধানে পড়েছিলাম, হ্যাঁ। ওই মেয়েটাও ঝাঁপ দিল হুম সিম্বলিক গঙ্গায় টু বি টুগেদার উইথ দ্যাট গঙ্গা, রাইট? হুম দ্যাটস হাউ হুম আই লুকড অ্যাট ইট। হুম। এটাও হতে পারে যে ও বিষ খেয়েছে, ডাক্তারকেও বিষ দিয়েছে টু বি টুগেদার ইন ডেথ, হ্যাঁ, সেও হতে পারে, সেও হতে সেটাও রাইট? হতে পারে, হ্যাঁ। কিন্তু মানে আমাদের শাস্ত্রে কিন্তু বলে যে আত্মহত্যা করলে তুমি সেই জায়গায় পৌঁছাবে না, হ্যাঁ সেটা তো একসঙ্গে থাকা তোমার right. হবে না। ও আচ্ছা আচ্ছা, আত্মহত্যা অ্যাকচুয়ালি তো এটা পাপ বলে। বলে ধরা হয় সেই অর্থে। হুম হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, সেটা অনেক ধর্মেই ধরা হয়। হুম 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 ও আচ্ছা, তুমি আত্মহত্যা করলে ইউ ক্যান নট ডু দ্যাট। হুম না পারে। না, এই যে অনেকেরই যে মনে কিন্তু হয় না যে 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 স্বামী এই মারা কথাটা গেলে বা ভাবছে প্রেমিক সে অত মারা গেলে শাস্ত্রবাক্য হয়তো যে ভাবছে না, এও হতে পারে। আত্মহত্যা করব, যে আমি আর বাঁচতে পারছি না, আমি তাহলে আত্মহত্যা করব, কিন্তু তাহলে পরে ইউ ক্যানট বি উইথ দ্য পার্সন ইউ ওয়ান্ট টু বি উইথ। হুম হুম কিন্তু এরকম ভুরি 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 উদাহরণ আছে যে ছেলে মেয়ে রোমিও যে জুলিয়েট, সমাজের যে হ্যাঁ। দুজনে মিলে একসঙ্গে না একসঙ্গে সুইসাইড করেছে, সুইসাইড সেটা করেছে। আমি ঠিক বলতে পারবো না একসঙ্গে গেলে পরে কি হবে, কিন্তু আম, মানে এই ক্ষেত্রে কি হবে আমি জানি না। এটা তো খুন আর মৃত্যু, সেই, এইটা এইটা তো খুন আর আত্মহত্যা, এটা কি হবে ঠিক বলতে পারি না। ওটা তো দুজনে মিলে একসঙ্গে লাফ দিচ্ছে বা হোয়াট এভার করছে। আসলে ঠিক। আমার মনে হয়েছে এই খুনটা প্রতীকী ওর পুরো সমাজের বিরুদ্ধে, মানে যে আমি সত্যি তাহলে বিষকন্যা হলাম, মানে হয় না মানুষ যখন কেউ মিথ্যে বলে তখন হ্যাঁ সে হতেই ঠিক আছে পারে। করেছি, হ্যাঁ আমি করেছি, মানে বোঝাতে পারছে না তখন ঠিক আছে ধরে নাও আমি করেছি। তো হুম। এটা সমাজের বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে, হ্যাঁ অনেক ওর তো লেয়ার্স একটা আছে বিশ্বব্যাপী গল্পটায়। রাগ তো হওয়ারই কথা, হুম। জীবনটা তো পুরো ব্যর্থ হয়ে গেল না। সেই কেউ যদি একটু সাহস করে ওকে কিছু করতো, আর ঠিক মানে ও তো একটা সারা জীবন নিজেকে শুধু রূপ ছাড়া আর কিছু দেখলো না, মানে ও নিজের মধ্যে নিজের রূপ ছাড়া আর কিছু দেখলো না। ওকে যদি একটু অন্য কিছুর দিকে ডাইভার্ট করতে পারতো কেউ, পড়াশুনো শেখাতো বা কিছু করতো। এখন তখনকার সামাজিক পরিস্থিতিতে সেটাই তো মেয়েদের, দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ সেটাও দেখতে হবে, কিন্তু তখন সুযোগ কতটা ছিল, আর তখনকার দিনে স্বামীর জীবনে স্বামীর মনোবাঞ্ছার জন্য, স্বামীর আকর্ষণ পাবার জন্য এই রূপ চর্চাটার ব্যাপারটাও ছিল, হয়তো সেটাই হয়তো ছিল, এখন কি নেই? কিন্তু ও তো এখন বিধবা এখনো হয়ে আছে। ফিরে হ্যাঁ হ্যাঁ, এলো। তবে ঠিক 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 এখনো ঠিক। এখনো মেয়েদের যতই পড়াশোনা করুক, হুম আমি হুম এদেশের আমার মেয়ের কথা বলছি না, কিন্তু দেশে যতই পড়াশোনা করো না বাবা, এটা পাশ করলে কিন্তু এবার সম্বন্ধ দেখবো, যদি তার নিজের ঠিক বা ঠিকঠাক থাকলে বলো, মানে বিয়েটাই হচ্ছে কিন্তু আমি আলটিমেট গোল। আমি হুম কিন্তু একটা কথা বলবো, এদেশে কিন্তু খুব বেশি করে মানে একটা বয়সের পর থেকেই ভীষণ মানে ছেলেদের অ্যাট্রাক্ট করার একটা হয়। দেশে তবু একটা গতি আছে, মা বাবা ধরে বিয়ে দেবে, এখানে তো দেবে না, নিজেকেই ধরে নিতে হবে। এখন কাজে অনেক পরিবর্তন হয়ে গেছে, যদিও আমি দেখি তো এখন অনেক, তবে আমি আমরা গল্পে ফিরে আসতে চাইছি একটুখানি। হ্যাঁ অবশ্য ওইখানে আমরা আছি তবুও। আচ্ছা, আমি জানি না আর কারো কিছু বলার আছে, না হলে আমি আর একটা প্রশ্ন তুলবো, হ্যাঁ বলুন প্রসঙ্গ না। তুলবো, না আমি দেখি বলুন আর না কেউ বলুন। বলা আছে প্রশ্নগুলো কিনা। আমি তুলুন তাহলে বলার আচ্ছা, স্কোপ হয়। আমি যেটা জানতাম না সেটা ভাবলাম যে রবীন্দ্রনাথ এই গল্পটা লিখেছেন 62 না 72, ভুলে গেলাম, 1800, মোটামুটি 27 বছর বয়সে। এবং সেই সময় পশ্চিমী যে সভ্যতা বা মানে সাহিত্য, সেখানে ওই গথিক স্টাইল অফ লিটারেচার হুম উঠেছে। হুম তো এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর ওই গথিক স্টাইলেই লিখেছেন এবং লিখতে চেয়েছেন। হুম এবং সেই কারণে এই গল্পটার মধ্যে যদি দেখেন যে ওই এখানে যেমন বলছে যে ওই যে ছেলেটি আমাকে পাঠিয়েছে তার থেকেই বলছে যে কঙ্কাল গল্পে 4টি গথিক উপাদান আছে। একটা হচ্ছে অন্ধকার পরিবেশ, হুম মৃত্যুর উপস্থিতি, অশরীরী কণ্ঠস্বর হুম এবং কঙ্কালের জীবন্ত স্মৃতিচারণ, হুম যেটা ঊনবিংশ শতকের উপনিবেশিক বাংলার মানসিক ও সাংস্কৃতিক যে সংকট চলছিল তারই একটা রূপক হিসাবে কাজ করে। আমি আরেকটা লাইন পড়ি। হুম ইউরোপীয় গথিক সাহিত্যে যেমন অদ্ভুততা, আবার কি অদ্ভুততা, দমনকৃত সত্যের প্রত্যাবর্তন, যেটাকে বলে হন্টিং হন্ট। প্যাস্ট, হুম হুম দেখা যায় এখানেও
উপনিবেশিক আধুনিকতার আড়ালে চাপা পড়া সামাজিক অসাম্য, নারীর বঞ্চনা ওই হন্টিক পাস্ট হিসাবে ফিরে ফিরে আসছে। হ্যাঁ, এখন এটা দ্যাটস ট্রু। হ্যাঁ, হ্যাঁ, অতীশ, সরি ডেটটা কি বললে অতীশ? ডেট কোন 1862 সময় না 72 ভুলে যাচ্ছি। 1872 হতে পারে, 62 হতে পারে, ভুলে যাচ্ছি আমি এখন। পিয়ালি 72-ই পো হবে, কারণ কখন? পো 41-এ হচ্ছে জন্ম তো, 62 1847। হলে খুবই কম বয়স হয়। হুম, হ্যাঁ, 72ই হবে মনে এটা হয়, 1872 হ্যাঁ, হবে। 72 ও হবে। আচ্ছা, হ্যাঁ, হুম ও তাহলে আফটার এডগার অ্যালান পো। আমি হচ্ছে চিন্তা করছিলাম যে পো হুম ওয়াজ আমিও আ গথিক এক্স্যাক্টলি রাইটার। পোর কথা ভাবছিলাম। আমি হুম হুম এক্স্যাক্টলি, আমি রেভেন ইজ হ্যাঁ, হন্টিং পো মি, আর উইলকি টিলটেল কলিন্স এর হার্ট। কথা হ্যাঁ, ভাবছিলাম। হ্যাঁ, হুম। তো সেইটার তবে জন্যই পো ভাবলাম পো এই আমার অংশটা। মনে হয় না হতে পারে, কারণ না, পো নয়, আমেরিকান 1847 হি লিটারেচার ডাইড। তখনো পর্যন্ত ঊনবিংশ শতাব্দীতে খুব একটা, আমি আমি রিসার্চ করিনি, জিজ্ঞেস করতে পারি সাহিত্যে বড় বড় লোকেদের। আমেরিকান লিটারেচার তখনও মনে হয় খুব একটা ওই মানে 19th সেঞ্চুরিতে খুব একটা এসেছে অন্তত বলে, ভারতীয়রা অতটা জানতো না। হ্যাঁ আমার এটা মনে হয়। হতে পো পারে, হতে মারা পারে। গেছে 1847 এ। পো লিভড ফ্রম 18, pretty sure, see, 1847 এ মারা গেছে, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, এখন রবীন্দ্রনাথ তখন যদি সরি, 27 বছর বয়স হয় তখন তো অবশ্য হতে পারে, যদি তার আগে ইউরোপে গেছেন গেছেন। হয়তো পেলেও পেতে পারেন, কিন্তু হুম কিন্তু আমেরিকান লিটারেচার হলেও 1849, আমেরিকান 1809 লিটারেচার, to 1849 এডগার অ্যালান পো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাবা যায় না, ওর ইংরেজি পড়ে বোঝা যায় না যে অত পুরনো পোয়ের ইংরেজি পড়লে। আচ্ছা, আমি আরো কারোর কিছু কিছু বলার আছে, আছে? হ্যাঁ। এই যে গথিক স্টাইল ব্যাপারটা, আমি একেবারেই গথিক স্টাইল সম্বন্ধে জানি না, মানে না এটা আমি শুনে অন্যান্য ভালো কারুর লাগলো। কারুর কোনো মন্তব্য আছে কিনা সেটাও একটু মানে। জানতামই না, এটা বলে খুব আমি ভালো করেছেন, একটা কারণ জিনিস কত আমি কিছু শিখি। ভাবছিলাম যে ওর ওইটা মানে যখন একজন অশরীরী এলো, আহ, তখন এসে ওর মশারির পাশে ও এক বিন্দু ভয় তো পেলেনই না। হুম ও হুম বললেন যে গল্পটা যেন বেশ মজার হয়। হুম মানে হুম isn't that a bit strange? হুম 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 মানে হুম হুম। ঠিক ঠিক ঠিক। সেটা আমার মনে হচ্ছে অ্যাপ্রোচটা, মানে যেহেতু কঙ্কাল তো ঠিক ভয় দেখায়নি, ওরকম মিষ্টি মিষ্টি ভাবে করে কথা বলে গল্পের মতো করে, তাই জন্য হয়তো ভয়টাও পাইনি। সেই অ্যাপ্রোচটা কিন্তু আবার এটাও বলেছে মানে অশরীরী যে তোমার ওপরে আমার সবচেয়ে বেশি রাগ। মানে হ্যাঁ, বলেছে। হুম হুম। হুম আর আপনি ঠিকই বলেছেন অনিন্দিতা, আপনি ঠিকই বলেছেন যে ও তো অশরীরী, ওকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, যে ও তো এমন কিছু যে বীভৎস একটা মুখ দেখাচ্ছে, মানে যেন আমরা দেখি না হ্যাঁ, ভূতের ওকে হঠাৎ আপনার মানে করে গা মুখ। ভয় হিম হয়ে যাবে পাওয়ায়নি। আপনার হঠাৎ তা আপনি না ধরুন হলেও ঘরের অশরীরীর মধ্যে গলা হঠাৎ করে শুনলেন। কেউ কথা বলছে, তাতে তো হৃদকম্প হবেই। সেটা তো হবেই। বটে। মানে আপনি চিন্তা করুন তো, রাত্রিরে ঘুমোচ্ছেন, হঠাৎ এই বলে কেউ একটা ডাক দিল, আপনার ঠিক। ভয় লাগবে না? আমার খুব ভয় লেগে আসলে যাবে। আসলে উনি এটা যে একটা ভূতের গল্প নয়, সেইটা আমার মনে হয় এস্টাবলিশ করার জন্যই ভয়ের ব্যাপারটা আনেনি। হতে এটা পারে, যে হতে আদপে পারে। একটা ভূতের গল্প নয়, এটা যে একটা মানে কি বলবো ওই মানে আর কি ইঙ্গিতপূর্ণ বা একটা কিছু হুম। দেখাচ্ছে যে মানে মেটাফর হ্যাঁ, আছে মেটাফর তো অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ মেটাফরের জন্যেই আমার মনে হয় যে মানে ভয়টা আনেনি, নিজে পাঠক যেন প্রথম থেকেই বুঝতে পারে যে মানে উনি ভূতের গল্প বলতে আসলে চাইছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে সেটাই পারে সেটাই। সেটা, আর দ্যাটস এন্টায়ারলি পসিবল। আর একটা আচ্ছা, আর জিনিস, কারুর কোনো বক্তব্য? আমার মনে হয়েছে সন্দীপ বলো বাবু, বলো। সেটা হচ্ছে যে মানে রক্ত মাংসের মানুষ আর হুম হুম কঙ্কাল, ঠিক আছে, হুম মানে হুম দুটো মানে এই যখন কঙ্কাল হিসাবে বলছে তার হাড়গোড় সেটা নিয়েও পড়াশোনা করছে, মানে তারও একটা আলাদা একটা প্রকাশ। হুম আবার হুম যখন ও বলতে চাইছে যে মানে রক্ত মাংসের যখন ওর মানে অ্যাকচুয়াল পরিচিতিটা, হুম হুম মানে দুটো পুরো দুটো ডিফারেন্ট সত্তা আর কি, এবং দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট। হুম হুম হুম, হতে পারে। ঠিক ঠিক ঠিক, এটাও একটা ব্যাখ্যা। আচ্ছা, এই গল্পটা যিনি চয়ন করেছিলেন, মানে চুজ করেছিলেন, তিনি কি আছেন? আমি জানি না, আমি অনিন্দিতা, দেখতে পাচ্ছি। ওই হ্যাঁ তো বলছি। অনিন্দিতা ও, অনিন্দিতা আপনি চুজ করেছিলেন? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অনেক হ্যাঁ ধন্যবাদ এই যে গল্পটা চুজ না করার না জন্য। হ্যাঁ, আমাকে আপনি আপনি বলবেন না, তুমি বললেও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো খুব ভালো আমি গল্প। বলি যে গল্পটা মানে যখন আপনি পছন্দ করলেন, এই পছন্দ করার কারণটা কি ছিল? মানে যে সেটা যদি আপনি একটু আহ, ব্যাখ্যা করেন।
কারণটা না, এটা আমি অনেক ছোটবেলায় প্রথমত পড়েছিলাম, হুম হুম 2-3 বার তারপর পড়েছিলাম। তখন তো আমাদের মানে বইটাই সব ছিল, তখন না ফোন ছিল না অডিও বুক ছিল। হুম হুম তখন ওই সিরিজ সিরিয়াল সিনেমায় মানে এইটা নিয়ে তখনও বেরোয়নি। তো এই মানে তখন মানে একটু মানে পড়ে না একদম মন্ত্রমুগ্ধের মতোই হুম পড়েছিলাম। হুম 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 তারপরেও বোধহয় আরো তার একদম ছোটবেলার পর আরেকটু বড় হয়েও পড়েছিলাম, সে একই রকম অনুভূতি। হুম তো হুম, এটা মনে গেঁথে গেছিল, তখন মনে হচ্ছিল আরেকটু যদি রিভাইজ করি। আর বয়সের নিশ্চয়ই সাথে সাথে অনেক কিছু চিন্তার পরিবর্তন হয়, এটা পড়ে নিশ্চয়ই আবার অন্য কিছু যদি মনে হয়, সেই নিশ্চয়ই জন্য আর নিশ্চয়ই। কি। তো আপনি ছোটবেলায় যখন পড়েছিলেন আর পরে বললেন বড় হয়ে আবার পড়েছিলেন, মন্ত্রমুগ্ধের মতো পড়েছিলেন, কিন্তু কতটা বয়সের ডিফারেন্স আমি জানি না, কিন্তু আপনার কি কোনো মানে ভেতর থেকে কোনো যে উপলব্ধি তার কোনো পরিবর্তন দেখেছিলেন, নতুন কিছু পেয়েছিলেন সে উপলব্ধির অডিও দিক? বুকে সেই সেই মজাটা আসেনি। হ্যাঁ, আগে অডিও বুকটা পড়লাম, প্রথমে ঠিক হচ্ছে আমার ঠিক ঠিক। শুনেইনি। হুম কিন্তু হুম তখন সেটা যেমন ওই অদিতিদিও বলছিলেন যে এটা কিছু মিসিং লাগছে, তখন এত মুখস্থ তো ছিল না, হুম ভুলেও হুম গেছিলাম। হুম হুম তখন হুম হুম। আমারও সেটা ঠিক ঠিক মনে হলো যেন যে না, পড়তে হবে, আগের মতোই পড়তে হবে। হুম হুম, তো ঠিক সে ঠিক পড়ার পর আবার আগের আগের মতোই আবার সেই ঠিক, ঠিক। ভালো লাগে। আরেকটা কথা আপনি জানেন না কিনা জানি না, তখন জয়েন করেছিলেন কিনা জানি না, আবার আমার একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছিল। ১ম এই বলতে না, আমি গেছিলাম যেটা জয়েন্ট করেছিলাম আচ্ছা, শুরুতে, আচ্ছা। হ্যাঁ। মানে একটা টেকনিক্যাল ১ম এই বলতে গেছিলাম যে এই অডিও বুকটা শোনা এবং সঙ্গে, সঙ্গে আমি যখন একই সঙ্গে ওইটা পড়ছি, তখন বুঝলাম যে শুধু বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে জার্মান এই করলে যে লস্ট ইন ট্রান্সলেশন হয় তা নয়। আমরা এই শুধুমাত্র রবীন্দ্রনাথের এই বাংলাটা যে পড়লাম আর তারপর সে যখন অডিও বুকটা শুনলাম মনে হলো যে ওটা পুরো লস্ট ইন ট্রান্সলেশন হয়ে গেল। হ্যাঁ, 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 একদম। অ্যাবসলিউটলি হ্যাঁ, অ্যাবসলিউটলি। হ্যাঁ, হ্যাঁ, একদম। সেটাও আমার একটা উপলব্ধি হলো। কাজেই মানে না, এবার এই থেকে একটু অডিও যেমন বুকটাও লেখা শুনবো, আছে সেরকম তাহলে ভাবেই ভালো পড়তো। একটা অডিও অডিও বুক খুঁজে বের করাও যায় আর কি। অনেক তো আসলে আছে, চাইলেই তো অনেক পাওয়া তো যায় না। আছে। সকলে তো মানে খুঁজে সবসময় ঠিকঠাক পাওয়াও যায় না। যাই হুম। হোক তো যাই হোক আপনার ঐজন্যই খুব ইচ্ছা ছিল। আচ্ছা আর কারো কিছু বলার আছে? আচ্ছা, এই এই আমি আরেকবার ওই হুম, যে দুজনেই যে বিষ খেলো, তো সেই সেই তারও যে উপলব্ধিটা হলো, যে সেটা শাস্ত্র কি কি তা জানি না, কিন্তু ওই যে ও তো ভেবেছিল যে ওকে বিষ খাইয়ে দিলাম, ওর বিয়েটা ক্যান্সেল, ও হুম, আমিও হুম। বিষ খেলাম, যে একদম সিঁথিতে সিঁদুর টিঁদুর দিয়ে। তো সেখানটায় যে মানে শেষটা যে রবীন্দ্রনাথ করেছেন, মানে এটাইতেই একটা গল্পটা একটা কালো তীর্ণ জায়গায় গেছে, যে হুম, ইচ্ছা ছিল, একদম। যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব, তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর ঘর, আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জাগিয়ে দেখিলাম, আমাকে লইয়া 3টি বালক অস্তিবিদ্যা শিখিতেছে। একদম। তো এই যে এইটা কিন্তু একটা ইটারনাল থট, ধরুন সেই ইজিপ্ট থেকে শুরু করে সব সব এখনো আছে, যে এবার এই জন্মে ভালো কাজ কর, ওই জন্মে হুম, হুম। পরজন্মে ভালো হবে, বা ঠিক, ঠিক, পরকালের কথা কি ভাববি না, এই বয়স হয়েছে পরকালের কথা ভাব। এগুলো মানে এগুলো মানে চলেই আসছে। আমি ঠিক। খুব সম্প্রতি মিশর গেছিলাম, তাতে আমার আরো বেশি উপলব্ধি হয়েছে যে যে কারণে এত এত কোটি কোটি টাকা খরচা, এত সোনা, এত লোককে দাস করে তাদের হুম, এই হুম। পিরামিড বানানো, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ, এই কঙ্কালটা আবার পড়ে আমার ওটাই মনে হয়েছিল, ভবিষ্যৎ হচ্ছে কায়রো মিউজিয়ামের বেসমেন্টে ঠান্ডা ঘরে শুয়ে থাকা। ঠিক, 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 ঠিক। তো একদম। এইটাই হচ্ছে এইখানে রবীন্দ্রনাথ আমার মনে হচ্ছে যে এই গল্পটাকে কালোত্তীর্ণ জায়গায় নিয়ে গেছে, যে ওই পরের দিকে আর কিছুই নেই আর কি, পরের এই জন্মেই জীবনটাই সবটুকু আর কি। তো মানে ও যদি বেঁচে থাকতো, এটা তো খানিকটা অ্যান্টি আত্মহত্যাও, খুনটা আমি বাদই দিচ্ছি, হুম, যে ও হুম। যদি বেঁচে থাকতো তাহলে শি ক্যান চ্যালেঞ্জ হার লাইফ। কিন্তু মরে গেলে তো আর কিছু থাকে না, যে ওপারে মিলবো, কিন্তু মিললে কি তুমি এখন দেখো, তুমি এখন হাড় হয়ে পড়ে আছো। এটা একটা বিশাল স্যাটায়ার আর কি। ঠিক, ঠিক, ঠিক। আমি আর একটা অংশ পড়ছি, আমার কাছে যেটা এসছে পাঠিয়েছে। বলছে কঙ্কাল রূপকটি এখানে নারী মানে আর উচ্চারণ করতে ভুল হয়ে যায়। নারীর বস্তুতান্ত্রিকীকরণ মানে অবজেক্টিফিকেশন এর একটা চূড়ান্ত রূপ। জীবিত অবস্থায় যে নারীটির প্রচুর আকাঙ্ক্ষা ছিল, আবার যে নিজে ছিল একটা আকাঙ্ক্ষার বস্তু, মৃত অবস্থায় সে কেবলমাত্র অস্থি, অর্থাৎ শরীরের বস্তুগত অবশেষ মাত্র। কিন্তু এই কঙ্কালী যখন কথা বলে তখন সে একটা প্রতিরোধের ভাষ্যে রূপান্তরিত হয়
দেহ নিঃশেষিত হয়ে গেছে, তবুও স্মৃতি এবং বক্তব্য অমর হয়ে থাকে। এটি পিতৃতান্ত্রিক নীরবতার বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিশোধ হিসাবে রবীন্দ্রনাথ এই গল্পটি লিখেছেন। এটাও একটা ভালো লাগলো পড়ে, মানে মানে আপনাদের কাছে তুলে ধরলাম এটাই। আচ্ছা, আমি এভাবে ভাবিনি, এটা না আমি একদমই ভাবিনি হ্যাঁ, যে সে তো মানে বটেই। হ্যাঁ, 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 মানে হ্যাঁ। আহ হুম, হুম, মানে আমার, আপনি বললেন হুম। কিন্তু ও মানে একটা কঙ্কালকে আওয়াজ দিয়ে বা মৃতদেহকে আওয়াজ দিয়ে পিতৃতান্ত্রিকের প্রতি মানে প্রতিবাদ, এটা আমি জানি না কতটা মেনে নিতে পারবো। হ্যাঁ, আসলে একটা লিটারেচারকে তো যখন মানুষের মানে গবেষণা করে, তার তো নানা দিক ধরবার চেষ্টা করে, সবসময় যে মতে মিলবে তা নাও তা হতে পারে। নয়, তা নয়। যেমন and ধরুন, that's fine. হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা লাস্ট বলবো, কিন্তু তার আগে হুম। আমি একটু অন্যদের বক্তব্য শুনে নিই। আমি একটা জিনিস আমার মানে ভুলে যাওয়ার আগে বলি, আমার মনে হয় যে যখন আমরা প্রথমে বলছিলাম ডাক্তারটা কি মারা গেল নাকি মারা হ্যাঁ, যায়নি, কিন্তু আমার মনে হয়েছিল ডাক্তারটাও বোধহয়, এখন মনে হচ্ছে ডাক্তারটাও বোধহয় মারা গেছিল। কারণ ওই লাস্টটা হয়তো সিম্বলিক, বললো যে আমি চলিলাম ওর সামথিং কিছু একটা বললো না, সেটা হয়তো ডুয়াল মিনিং হতে পারে। চলিলাম হয়তো জাস্ট বিয়ে করিতে চলিলাম, নাকি এখান থেকে চলিলাম এই লাইফ থেকে, সেটা হয়তো হতে কিন্তু পারে, মানে যার সত্যি, জন্য কিন্তু মনে ওই হয়। যাকে বিয়ে করতে যাচ্ছে তারও কিন্তু সর্বনাশ হলো, কারণ সেও লগ্নভ্রষ্টা হবে। হ্যাঁ, সেটাই তো স্যাটার যে মানে আসলে জগতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? মেয়েরাই, কোন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। এবার সেই মেয়েটারও যদি বিয়েতে আসার পথেই বর মরে যায়, তারও আবার একটা সে মানে একটা ভিসিয়াস vicious সার্কেল, cycle. আর ভিসিয়াস Yeah. সার্কেল। হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক। হুম, হুম। আচ্ছা, আর কেউ? সন্দীপ, পিউ, অনিন্দিতা, আপনি আর আর কে কে আছেন? আহ, উৎপল বাবু, আর কে তবে কে আপনি আছেন? একটু বড় প্রশ্ন মনের মধ্যে জাগিয়ে দিয়েছেন। গথিক গল্পটা ব্যাপারটা একদমই জানতাম না। আচ্ছা, আমি আমি অবশ্য একটু সাহিত্যের বলে দিই, লোকও নই। আমি জাগাইনি, আমি ধার করা বিদ্যা হিসেবে আপনাদের সামনে না, তুলে ধার করা ধরলাম, কারণ বিদ্যুৎ আমার সেটা কথা নয়, বন্ধু ধার করা পাঠিয়েছে। তো সবই, গল্প তো রবীন্দ্রনাথ আমাদের কি লেখা, কিন্তু সেই নিয়েই তো আলোচনা করছি, সেটা হ্যাঁ, নয়। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ, যে আলোচনাটা এই জন্যই তো হ্যাঁ, করা, হ্যাঁ, যে আমরা যা হ্যাঁ, জানি না সেটা নিয়ে আমি তো সাহিত্যের লোকও নই, কিন্তু হ্যাঁ, 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 হ্যাঁ। ব্যাপারটাতে খুব একটু কৌতূহল হলো আর কি, যে আমিও আমিও এই গল্পটা সত্যিকারের বলছি, যে এই গল্পটা নিয়ে যখন আমি বন্ধুর সঙ্গে কথা বলছি, জানছি, বুঝছি, তখন ভাবলাম যে সত্যি আমি গথিক স্ট্রাকচার দেখেছি, ইভেন আমাদের কলকাতাতেও গথিক হ্যাঁ, স্ট্রাকচারের হ্যাঁ, ওইটা গির্জা জানি আছে, আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওই যে লিটারেচারের মধ্যে যে চারটে স্তম্ভ থাকে, হ্যাঁ, সেই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। আমি জানতাম না। তো এটা একটা খুব ইন্টারেস্টিং, এবং সেই জন্য এই মাঝে মাঝে ভাবি যে এত ছোট ছোট গল্পগুলোর মধ্যে যে এত কিছু আলোচনার ব্যাপার আছে, সেটাই মানে আলোচনা না করলে বোঝা যায় না। বোঝা যায় না। হুম। আচ্ছা, আর হুম। কারোর কিছু বলার আছে? যে কোনো লিটারেচারের মধ্যেই এই ও এলিমেন্টস হ্যাঁ, অফ হ্যাঁ, হ্যাঁ, ইয়ে তো এলিমেন্ট থাকে, এবং থাকেই না। অনেক সময় হ্যাঁ, লেখক এটা ভেবে লেখেন না, কিন্তু না, যখন আলোচনা হয় তখন যুগ বা সেই কনটেক্সটের মানে এখন রবীন্দ্রনাথ নিজেও যখন বলাকা পড়তেন, তখন বলাকা পড়াতেন, তখন বলতেন, তখন নাকি নিজের বলাকা পড়ে যেতেন, যে আমি কোন মানসিক অবস্থাতে বলাকা লিখেছি সেটা তো আমার মনে নেই এখন। বলাকার কবি আর এখনকার আমি এক নই। উম, তো ঠিক, 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 কিন্তু ঘটনাটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে যে উপলব্ধি হয়, আমরা প্রকাশ করতে পারি না, ধারণ করার পরেও ওনারা সেটা পারেন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তফাৎ। এবং আর যেহেতু রবীন্দ্রনাথের জ্ঞানের মানে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যত রকমের লিটারেচার আছে, সবকিছুর তিনি ধারণ করেছিলেন নিজের মধ্যে, তার জ্ঞান অর্জন করেছিলেন, তারপরে তার থেকে আবার নিজের মতো করে লিখেছেন, তার ফলে এই সমস্ত নানা দিক ওনার বিভিন্ন হুম, গল্পে ফুটে, সেটাও একটা হুম। এর গল্পের উদাহরণ। আচ্ছা, আমি প্রায় আর বোধহয় একটা কোশ্চেনই বা কমেন্ট আমি করব, তার আগে আমি একটু শুনতে চাই আরো কারোর কিছু বক্তব্য থাকলে, সত্যি সত্যি তাহলে পার্টিসিপেশন করলে ভালোই হবে। সন্দীপ দা, কিছু বলো। সন্দীপ, আহ, বলো। আমি আমি আজকে শ্রোতা। আচ্ছা, না, 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 একটু তুমি বলছি, বলেছিলে তোমার একটা গল্পটা খুব প্রশ্ন, ভালো লেগেছে। একটা হ্যাঁ, প্রশ্ন তো করতেই পারো, তোমার যেটা মনে হয়েছে। বলছি অর্পিতা কি ড্রপ করে গেল? অর্পিতা একটা ও আমি কোশ্চেন জানি না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাজে আমি জানি না অর্পিতা কি। ট্রু। হ্যাঁ, ওটা ওটা আমিও চিন্তা করে যাচ্ছি যে কি হলো, ওই প্রথমে এসছিল, তারপরে তো আর দেখছি না। আচ্ছা, 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 তো আমি আচ্ছা। জানি না রনিতার পক্ষে সম্ভব কিনা
একটু রনিতা দেখো তো যদি, আচ্ছা রনিতাও তো একদম চুপ করে আছে আজকে, মৌনং অনেকটা থেকে সম্মতি আপনি লক্ষণম তো শুনতে হবে পারেন। না, কথা তো বলতে হবে কিছু। আচ্ছা সন্দীপ বলো তুমি কি বলতে চাইছিলে। না, আমার যেটা মনে হলো, মানে এটা আমার এই যখন বইটা পড়ছি আর তার সঙ্গে প্রথমে শুনেছিলাম, তা শুনে কোনো একটা গন্ডগোল লাগলো, কিছুটা একটা এত তাৎ 10 মিনিটের মধ্যে তারপর বুঝলাম যে অনুদিত, এবং পরে যখন পড়ছি মানে আমার এটাই মনে হলো যে আজকে আমরা অডিও বুক শুনি, অনু অনুবাদ হয়, কিন্তু এই যে আহ, অনেক বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যদি গল্পটা শুনে, বর্তমান প্রজন্মে যে শুনবে, কিন্তু দ্য লস ইজ যে অসাধারণ মানে ব্যঞ্জনা, তার হুম যে ডিসক্রিপশন যে দিচ্ছে গল্পের, ওই যে সুললিত ছন্দের মতো লেখার হ্যাঁ যে স্টাইল, মানে সেটা শুধু রবীন্দ্রনাথ, তার আগেও যে বঙ্কিম লিখেছেন, ওই যে লেখার স্টাইল গুলো এবং তার সেইগুলো পড়ার মধ্যে ভাষার উপলব্ধি এবং তার ব্যঞ্জনাকে যে মানে ধারণ করে সেটাকে তার মধ্যে যে একটা আনন্দ, পড়ার আনন্দ, সেইটা হারিয়ে যাচ্ছে। সেইটা আমার কাছে খুব মানে মনে হলো যে এইটাই প্রকৃষ্ট উদাহরণ বলে তারা যায় যে সেই ইয়ে লিখেছিলেন না যে এই কিছুদিন আগেই আমি এখনো আনন্দমঠ পড়ছি, সেখানে লিখেছেন ভবানন্দ বলছেন মা যা ছিলেন আর মা যা হইয়াছেন সে একই জিনিস ভাতৃদেবতায় ব্যবহার করেছেন তারাশঙ্কর ওটা উপমা তুলে নিয়ে। মা যা আমার অনেক সময় ভাষা যা লেখনী যা ছিলেন আহা যা তার রূপ যা হইয়াছে, মানে এই দুটো আমার মনে হলো যে কিভাবে মানে ওটা একটা লস আর কি, আমার মনে হয় হ্যাঁ যে এই একদম একদম। হ্যাঁ ও ঠিক আমরাই ওই তো জন্যই। সেই লসটা ফিল করেছি না এই ঠিক অডিও ঠিক বুকটা হুম। করে। না আমি তবে পড়ে এখন আমার কি, মনে আছে এটা রবীন্দ্রনাথ হতে পারে না, লেট মি রিড দ্য বুক। এখন সেই জন্যই সামাজিক মাধ্যমে এত কিছু আসে না একটু, আবার এর থেকে আমি বুঝলাম যে সকলেই তো অনুবাদ করতে পারে না, মানে হ্যাঁ সেই অনুবাদটাও হয়নি আর কি। আচ্ছা আমি যেহেতু আজকে একটু দেরি করতে শুরু 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 হয়েছে, আমি হয়তো আর একটু 5 মিনিট নেব। আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যেটাও আমি এতটা ভাবিনি, সেটা হচ্ছে যে বলছে যে যখন রবীন্দ্রনাথ এই গথিক স্টাইলে লিখতে শুরু করলেন, তার একটা ক্যারেক্টারিস্টিক্স বা লক্ষণ হচ্ছে তার মধ্যে ওই যে ভৌতিক ব্যাপারটা, তার মধ্যে একটা আছে ন্যারেটিভ ভয়েস এবং অবিশ্বস্ত কথকতাকে নিয়ে আসা। এবং এইটা করতে গিয়ে একটা ফ্রেম ন্যারেটিভ তৈরি করতে হয়, এবং কঙ্কালে সেই ফ্রেম ন্যারেটিভটাই তৈরি করা হয়েছে। কারণ যিনি বর্ণনা করছেন তিনি একজন শিক্ষিত পুরুষ, যিনি কঙ্কালের গল্পটা শুনছেন, কিন্তু পাঠক যখন মানে সেই গল্পটা হচ্ছে, পাঠক সরাসরি কঙ্কালের বক্তব্য শুনতে পাচ্ছে। এতে হুম সত্যের স্তরগুলো ক্রমশ কমপ্লেক্স বা জটিল হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওয়ান্স রিমুভড হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবিশ্বস্ত কথকথার প্রশ্ন এখানে দ্বিমুখী, মানে দুটো হচ্ছে, একটা হচ্ছে কঙ্কালের বক্তব্য কি বাস্তব নাকি বর্ণনাকারীর একটা কল্পনা মাত্র, সেটা একটা কোশ্চেন হচ্ছে। আর একটা হচ্ছে তাহলে বর্ণনাকারী নিজে কি আসলে কাহিনীটাকে রোমাঞ্চকর করে তুলছেন, এই দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এবং এই দ্বন্দ্ব বা অনিশ্চয়তা গল্পের, এই টার্মিনোলজিটা আমি জানি না কিন্তু এটা বলছে এপিস্টেমোলজিক্যাল ইনস্টেবিলিটি সৃষ্টি করছে। অর্থাৎ সত্যের যে স্থায়িত্ব থাকার কথা, সেই স্থায়িত্বটাই নড়বড়ে হয়ে যাচ্ছে, যার ফলে পাঠক নিশ্চিত করতে পারছে না যে কোনটাকে আমি বাস্তব বলে মনে করব, কোন স্তরটাকে আমি বাস্তব বলে মনে করব। আর গথিক স্টাইলে এই কৌশল আধুনিকতাবাদী আঙ্গিকের পূর্বাভাস বহন করে, রবীন্দ্রনাথ সেটাকেই ধারণ করেছিলেন। তো এটাও একটা দিক যেটা হুম জানতে পারলাম, হুম হুম তো ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। এটা খুব ইন্টারেস্টিং। মানে আমি তো পড়ে একবার আমার মনে হলো পুরোটাই উনি বানিয়েছেন, সকালবেলা উঠে গল্পটা লিখে ফেলবেন। সেটাই সেটাই। আহ, আচ্ছা, আর এইখানে লাস্ট একটুখানি পড়ি তারপরে আবার জিজ্ঞেস করব। কঙ্কাল গল্পে শরীরটা আসলে একটা এখনকার দিনে যেটা আর্কাইভ বলি, সেই আর্কাইভ,
যার হাড়ে মাংস নেই কিন্তু স্মৃতিটুকু আছে। ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি বৃহত্তর সামাজিক বাস্তবতার দলিল হয়ে উঠেছে, বিশেষত ঊনবিংশ শতকে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভণ্ড নৈতিকতার পরিপ্রেক্ষিতে। কঙ্কাল এখানে দ্বৈত প্রতীক, ব্যক্তিগত স্মৃতির বাহক এবং ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। ব্যক্তির দুঃখ সামাজিক কাঠামোর একটি উৎপাদক। ফলে গল্পটি এখানে ভৌতিক কাহিনী মনে হলেও আসলে ভৌতিক কাহিনী নয়, এটি একটি সামাজিক ইতিহাসের মাইক্রো ন্যারেটিভ। এই হলো ব্যাপার। হুম। আচ্ছা, এবারে বলুন আপনারা কে কি বলবেন, তারপরে আস্তে আস্তে র্যাপ আপ করবো। আচ্ছা, আমি একটু বলবো, আমার যে মাথা ধরে আছে, গলা ব্যথা সব মিলিয়ে একটু ছোট একটা বলো অন্য জিনিস বলবো। বলো বলো। এটা হলো যে যখন তিনজন স্টুডেন্ট মিলে কঙ্কালটা নিয়ে পড়াশোনা করছে, তখন কোনো জায়গায় এটা বলা হয়নি যে কঙ্কালটা পুরুষের না স্ত্রীর। না, বলা হয়নি। সেটা হয়নি, বলা হয়নি, ঠিক। হয়নি। কিন্তু সে যখন কল্পনা করছে তখন একজন স্ত্রী লোককে কল্পনা করছে। এবার ধরে নি যে তারা কঙ্কাল, তো জানি কঙ্কাল স্ত্রী না পুরুষ, সেটা এমনি জানা যায়, যে ধরে নিচ্ছি যে অ্যাজ আ স্টুডেন্ট সে জানতো যে কঙ্কালটা একজন স্ত্রী, সেই জন্যই সে একজন স্ত্রীকে কল্পনা করছে। হুম। এটাতে আমরা করতে পারি, এটাতে এটা হ্যাঁ, ধরে ভালো দিক বলেছো, হ্যাঁ। হ্যাঁ, এটা হ্যাঁ, ধরে নিতে পারে। এটা আমারও মনে হয়েছিল যে বলেনি তো এটা স্ত্রী না পুরুষ। হ্যাঁ, হ্যাঁ। ও নিশ্চয়ই জানতো, সেটা আমরা, সেটা লেখা নেই, কিন্তু না হলে ওর মাথা ওই কল্পনাটা, যদি স্বপ্নও হয় কল্পনা হয় যেটাই হোক, তার হ্যাঁ। আধার হলো যে ও জানতো যে কঙ্কালটা একজন স্ত্রী লোকের। হুম 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 এটা ধরে নিলাম। হুম। এবার যদি হয় তাহলে যে সময় একজন বাচ্চা মেয়ে, কত বয়সে বিয়ে হয়েছিল ওর, ওটা বলেনি বোধহয় 15-16 এরকম কিছু একটা 14 বয়স। 14 যতদূর মনে হচ্ছে 14 বলেছিল, ভুলে হ্যাঁ, যাচ্ছি। ওইরকম। হ্যাঁ, ওই বয়সে যে বিধবা হয়ে গেল, সে হুম। তার দাদার বাড়িতে রইলো, এবং দাদা সচ্ছল পরিবার, কিন্তু তার বাড়ির ওপর তলা আছে, নিচের তলা আছে, মানে গরিব গুবরো গ্রামের মেয়ে নয়, না। শহরের একজন বর্ধিষ্ণু পরিবারের একটি বিধবা মেয়ে, 14 বছরের। সে তার এই দাদা, stop. যেহেতু এটা প্রথমেই শুনলাম, যেটা শুনে তো আমি একটু অবাকই হলাম, তার থেকেই মাথায় প্রশ্নটা এলো যে তার অনেক আগে বিধবা বিবাহ শুরু হয়ে গেছে, কিন্তু তার দাদার মাথায় একবারও এলো না 14 বছরের বোনটার আরেকবার বিয়ে দেওয়ার কথা। সেই দাদা সেই বোন মরে যাওয়ার পরে সেই দেহটা দান করলো মেডিকেল কলেজকে বা হোয়াট এভার ইট ইজ, অস্থিবিদ্যা পড়ার জন্য। এই দুটো একসাথে মেলাতেই পাচ্ছি না, কারণ দেহ দান কিন্তু এখনো একটা, দান করেননি, দান নয়, এ তখন ওই কোনোভাবে আত্মহত্যা তো, কোথায় হ্যাঁ, মর্গ থেকেই কোথাও উধাও হয়ে গেছে। দেহ দানের গল্প তখন ছিল না, এটাই এ আমি আমার ভাবছি, যত। দেহদান তো এখনো একটা ট্যাবু, এখনো করতে চায় না লোকজন, এখনো মানে হুম। লোককে বোঝাতে হয় দেহদান দেহদান। নয়, এটা দেহদান নয়। হুম। কোথা থেকে ওর কঙ্কালটা দাদার বোধহয় বিয়ে সম্বন্ধে কোনো একটা ছিল, কারণ ও তো নিজে বিয়ে করবে বিয়ে না বলে করবে না, হ্যাঁ। প্রতিজ্ঞা করেছিল। হ্যাঁ, ঠিক। হুম। হুম, ঠিক ঠিক ঠিক। এই হলো একটা জিনিস হঠাৎ করে মনে এলো, এই আলোচনা শুনতে শুনতেই এলো, তাই ফোনটা নিয়ে বলছি। খুব আচ্ছা, ভালো, খুব ভালো। আচ্ছা, 9টা বাজলো, এবার বোধহয় র্যাপ আপ করতে হবে। আর কারোর কিছু বলার আছে? হুম, না বোধহয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার আপনাকে, অনিন্দিতা, আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ আমি হ্যাঁ, সত্যি শুধুমাত্র সত্যি। এই গল্পটার মধ্য দিয়ে এত কিছু শিখলাম বাংলা সাহিত্যে। আর আমি তো আর বাংলা সাহিত্যের ছেলে নই, কাজেই অনেক কিছু শিখলাম। সেটাই আমি বলতে চাই যে আমাদের এই গ্রুপে যারা যারা আছেন তাদের নিজের পছন্দ মতো আপনি যে এই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এটা গল্পটা জানালেন, মানে বললেন, তার জন্যই এটা হলো। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যারা অলরেডি বলেছেন তারা তো অবশ্যই বলবেন, মানে পছন্দ করবেন, কিন্তু যারা এখনো পছন্দ করেননি তাদের মধ্যে থেকেও যদি তাদের মানে নিজের নিজের পছন্দ গল্পগুলো আসে, তাহলে সেই তার থেকেও আবার আমরা পরবর্তী বুক ক্লাবগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানটা হয়ে গেলে ওই যে বুক ক্লাবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তার মধ্যে আপনাদের পছন্দগুলো দিলে সেই অনুসারে আমরা আবার পরবর্তী আমার বুক ক্লাবে এগিয়ে নিয়ে যাবো। অতীশ, আমার মনে হয় পরের বইটা বোধহয় ঠিক করা হয়েছিল। হয়েছে বোধহয়, হ্যাঁ। না, আমি বলছি হ্যাঁ, ভবিষ্যতের জন্য একটা আচ্ছা লাইন আচ্ছা। আপ তৈরি করতে পারবো, আমরা লাইন আপ তৈরি করে হ্যাঁ, এগোতে পারবো ওইটাই আর কি। সমিতাদি, শতদল মিত্রের, একদম একদম মডার্ন রাইটার শতদল মিত্র, তার একটা গল্প উনি বলেছিলেন, কিন্তু সমিতাদিকে বলতে হবে পিডিএফ পাঠাতে। আর সেরকম হয় আমি না হয় পাঠ করে দেবো, এখন অসুবিধে কিছু নেই। তবে সমিতাদিকে দেখি, তাহলে ও তো দেশে আছে, আজকে জয়েনও করেনি। হুম, হুম, তো নক করব, ফিরবে মার্চের 12 তারিখে। তা আমাদের আচ্ছা, তো আমাদের প্রোগ্রাম এর আগেই, বুক ক্লাবের আগেই ফিরে আসবেন। তা কিন্তু আমি ওখান থেকে এ করে, মানে ওই অডিওটা আমি বানিয়ে দেবো, এখন একটা গল্প আচ্ছা, খুলে আচ্ছা, দেবো, আর ওই এটা গল্পটা পিডিএফটা আমি আনিয়ে দিচ্ছি।
পিডিএফটা ঠিক যদি আছে, স্ক্যান করে ওকে, পাঠানো যায় গল্পটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি তাহলে এটা আপনাদের। এটা একটা রবীন্দ্রনাথের গল্প হলো, আর একটা ওকে, একদম মডার্ন তাহলে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ঠিক সবাইকে ঠিক দেখে ঠিক আবার। ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ, আজকে এখানকার মতো শেষ করছি, আবার দেখা হবে পরের আবার দিন। দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ। বাই। বাই।